আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিয়া। মানুষের ঐক্যতানে পুনরুত্থান হবে গণতন্ত্র। চিরায়ত বাংলার রূপ, শিল্প আর ঐতিহ্য তুলে ধরে চারুকলার শোভাযাত্রায় জানান দেয়া হয় এমন বার্তা। ছেলে বুড়ো সহ সকল প্রাণের সম্মিলনে এমন আয়োজন বিশ্বকে জানান দিয়েছে বাংলার সৌরভ ও গৌরবের কথা। লোকায়ত বাংলার চিত্র, উপকরণ, সাজ, পটচিত্র, বাদ্যযন্ত্রাংশ কিংবা মানুষের উপস্থিতি সবই যেন এক সুরে গেয়েছে এসো হে বৈশাখ, এসো এসো। তানভীর মোর্শেদ এবং তানভীর মিজানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। মঙ্গলের বার্তা আর আনন্দের উচ্ছ্বাস নিয়ে বৈশাখী শোভাযাত্রা। সকাল 9:06 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যখন শোভাযাত্রা শুরু, তখন সারথি লাখো মানুষ। নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংস্কৃতি মন্ত্রী। সকল সংকট কাটিয়ে আগামী একটা বছর সুন্দর কাটুক, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছি। সাদা লাল বর্ণিল পোশাকে সেই সমবেত উপস্থিতি জানান দিয়েছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যবদ্ধতার কথা। যে ঐক্যের ফলেই এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। যান্ত্রিক যাপিত জীবনে শেকড়ের এই আয়োজন প্রশমিত করে স্বকীয়তা, উচ্ছ্বসিত করে হৃদ মাঝার। পুরনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পেছনে ফেলে নতুনের শুরু। গ্লানি ভুলে বা ব্যর্থতা ভুলে আমরা নতুন বছরে ভালো কিছু আশা করি। পান্তা ভাত, ইলিশ মাছ, পুরো বাঙালি খাবার, পুরো দিন বাঙালিয়ানায় কাটানো, পরিবারের সাথে লাল পাড় সাদা শাড়ি, হাত ভরা সাদা চুড়ি, লাল চুড়ি। এইবারই আমি প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার পরে আমার পহেলা বৈশাখ। আমার খুবই ভালো লাগছে। বৈশাখ মানে হচ্ছে আমি লাল সাদা কোনো একটা শাড়ি পরবো, আমার আম্মু আমার আপুর সাথে ঘুরতে যাব, সুন্দর করে নতুন পোশাক পরবো, ঘুরতে যাব, সবার সাথে দেখা হবে। ভিনদেশ থেকে যারা সামিল হয়েছেন বাংলার এমন স্বকীয় আয়োজনে, তারাও মুগ্ধ, বিমোহিত। শোভাযাত্রা আরো বর্ণিল করে বাংলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। People are dressed beautifully. It's a really nice atmosphere. খুব ভালো লাগে, মানে এখানে অনেক মানুষ আছে এবং মানুষেরা খুব ফ্রেন্ডলি। অনেক লোকের সমাগম হয়েছে। যতগুলাই নাম দেন কেন, যত সুন্দরী নাম হোক না কেন, আমি কিন্তু মঙ্গল শোভাযাত্রাই বলবো, অভ্যাস। শোভাযাত্রায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা বলয়। শুরুর দিকে ছিল অশ্বারোহী, পর্যায়ক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের পতাকা হাতে শিক্ষার্থী, রোভার স্কাউট, প্রক্টোরিয়াল টিম, সবশেষ শোভাযাত্রার প্রধান ব্যানার। শান্তির বার্তা দেয়, আমাদের সম্প্রীতির বার্তা দেয়। এবছরে চাওয়া হচ্ছে যাতে সকলে সুস্থ থাকে এবং একটা বাংলাদেশ তৈরি করে। প্রকৃতি সহ নিজেকে নতুন রঙে সবাইকে নিয়ে সাজতে ইচ্ছে করে। বৈশাখ মানে তো আনন্দ, বৈশাখ মাসেই খুশি। নতুন বছরকে কিভাবে বরণ করা হয় সেটা দেখানোর জন্য। বাঙালির একটা ঐতিহ্য, এটা সম্পর্কে বাচ্চাদেরকে অবশ্যই জানাতে হবে। অনেকগুলো মেলায় গিয়েছি, মেলায় নাগরদোলা দেখেছি, সবাই অনেক আনন্দ করছে, এটা ভালো লেগেছে। শোভাযাত্রায় মোট 5টি প্রতীক বা মোটিফ রাখা হয়। এগুলো হলো মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। মোরগ নতুন সূচনা, জাগরণ ও আলোর আগমনের, আর দোতারা বাঙালির লোকসঙ্গীতের প্রাণ। এছাড়া পায়রা সম্প্রীতি, সহাবস্থান ও বৈশ্বিক শান্তির বার্তা বহন করে। এই আয়োজন, এই মানুষের সমবেত উপস্থিতি জানান দেয় বাংলাদেশের ঐক্যবদ্ধতার কথা। একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা পুনরুত্থান করতে মানুষের সমবেত উপস্থিতি দারুণ কণ্ঠে বলেছে বাংলাদেশকে ভালো রাখার, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রমনার বটমূলে নতুন বাংলা বছর বরণ করল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ভোর 6:15 আয়োজনে শুরু। প্রায় 200 শিল্পীর অংশগ্রহণে আয়োজন থেকে ছায়ানটের প্রত্যাশা, সব শঙ্কা, অনিশ্চয়তার ভয়ের অবসান ঘটুক, স্বস্তি ফিরুক জীবনে, কল্যাণ হোক মানবতার। শওকত মঞ্জুর শান্ত রিপোর্টে বিস্তারিত। রাজধানীর রমনা বটমূলে ঐতিহ্যবাহী আয়োজনে বাংলা নববর্ষ 1433কে বরণ করেছে ছায়ানট। ভোরের প্রথম প্রহর থেকেই উৎসবের রঙে রঙিন পোশাকে হাজারো মানুষের ঢল নামে বটমূল প্রাঙ্গণে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অজয় ভট্টাচার্যের লেখা ও বিষ্ণুদেব চট্টোপাধ্যায়ের সুরে সম্মেলক গান জাগো আলোক লগনে দিয়ে শুরু হলো 1433 বঙ্গাব্দকে বরণ উৎসব।
ভোরের আলো ফোটার আগে থেকেই বটমূলে আসেন শিল্পীরা। নতুন বর্ষবরণে অংশ নেয়ার উচ্ছ্বাস ছিল সবার কণ্ঠে। প্রতি বছরই আসা হয়, এবারে পরিবেশটা আরো বেশি ভালো লাগছে আগের থেকে। এই দিনটার অপেক্ষায় প্রকৃতিও আমাদের অনুকূলে। ধর্মবর্ণের মানুষ একসাথে যে হতে পারছে এটাই সবচেয়ে বড় পাওয়া। বাঙালির জাতির জীবনে যেই দুর্দশা থেকে আমরা বের হয়ে এসেছি সেখানে আর আমরা ফেরত না যাই। যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে, কোনো বিদ্বেষ না থাকে, সব ভুলে সবাইকে সম্প্রীতির বন্ধনে বাঁধতে চাই। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে। এবারের আসরে ছিল 8টি সম্মিলিত গান, 14টি একক গান এবং 2টি আবৃত্তি। গান, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে সাজানো অনুষ্ঠানে ফুটে ওঠে বাংলার প্রকৃতি, জীবনবোধ ও মানবিক মূল্যবোধের নানা দিক। আলো যত বাড়তে থাকে তত নামে মানুষের ঢল। অংশগ্রহণকারীরা জানান, সব বিভেদ ভুলে একসঙ্গে নতুন বছরকে বরণ করার এই আয়োজন তাদের কাছে অনন্য অনুভূতির। সবাই মিলে চেষ্টা করতে হবে। কবি কবিতা লিখবেন, শিল্পী ছবি আঁকবেন, উন্নয়ন করবে, উন্নয়নের জন্য কাজ করবেন। তবু বলি, এই নববর্ষ পৃথিবীতে শান্তির বার্তা বইয়ে দিক। খুব ভোরবেলায় উঠে ওদেরকে রেডি করে নিয়ে আসছি যেন রমনার বটমূলের অনুষ্ঠানটা ওরা দেখে উপভোগ করতে পারে। সারা বিশ্বে যে যুদ্ধ চলতেছে সেটা আসলে থামুক। সেলিব্রেট করতে পারি, কিন্তু ওইটা চর্চা যদি আমার বাসায় না থাকে তাহলে খালি ওই একদিন ওই ফাদার্স ডে একদিন দেখানোর মতনই ব্যাপারটা হয়ে যাবে। নতুন বছরে যেন নতুন নতুন করে আমরা বড় হয়ে এই দেশটাকে চালাতে পারি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, দেশে যেন শান্তি ফিরে আসে। আমি কক্সবাজার থেকে, তো ভালোই লাগছে এরকম বড় অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করেন পুরো প্রাঙ্গণ জুড়ে। নতুন একটি বছরকে বরণ করতে ছায়ানটের এই আয়োজনে অসংখ্য মানুষ সম্পৃক্ত হয়েছে। সবার প্রত্যাশা, একটি দেশ, একটি জাতি যাতে শান্তিতে থাকে, নিজের পরিবারকে নিয়ে, নিজের আশেপাশের মানুষকে নিয়ে সবাই যাতে শান্তিতে দিন কাটাতে পারে। সংবাদপত্র ভবনে আগুন, উদীচী ও বাউল শিল্পীদের আক্রান্তের ঘটনার নিন্দা জানিয়ে ছায়ানট সভাপতি সারোয়ার আলী নির্ভয়ে গান করার আকুতি জানান। আমরা সমাজের কাছে অভয় বাণী শুনতে চাই। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। সংস্কৃতি সকল প্রকাশ যেন নির্বিঘ্ন হয়। বাঙালি যেন শঙ্কামুক্ত জীবনযাপন করতে পারে। ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠান আবারও প্রমাণ করেছে সংস্কৃতির শক্তি বাঙালির সবচেয়ে বড় পরিচয়, আর এই ঐতিহ্যই বয়ে নিয়ে যাবে আগামীর বাংলাদেশকে। অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় জাতীয় সঙ্গীতের হৃদয়গ্রাহী সুরে। হাজারো মানুষ দাঁড়িয়ে কণ্ঠ মেলায় এই সম্মোহনী গানে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশের 22,000-এরও বেশি ভূমিহীন প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিয়েছে সরকার। এই কার্ডের আওতায় বছরে 2,500 টাকা সহ 10টি সুবিধা পাবেন কৃষকেরা। পয়লা বৈশাখে টাঙ্গাইলের কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবারই কৃষকের পাশে দাঁড়িয়েছে। বিএনপি সরকারের লক্ষ্য নিরাপদ দেশ গঠন এবং কৃষকদের আত্মনির্ভরশীল করা। পঞ্জিকার পাতা উল্টে বৈশাখ আসে অগ্রহায়ণ, কিন্তু বাংলার কৃষকের দিনলিপিতে বদল নেই। হাড় ভাঙা খাটুনির পর ফসলের ন্যায্য দাম না পাওয়া কিংবা ঋণের জালে বন্দী হওয়া, মাঠের সবুজ ক্যানভাসের আড়ালে এটাই কৃষকের ধূসর বাস্তবতা। সারের দামটা এবার বাড়তি একটু, এই জন্য এটা একটু কমাবো। ধানে আপনার 1 মণ ধান বিক্রি করলে আমি 1200-1300 টাকা পাই, তো সেই ক্ষেত্রে আমার খরচ 800-900 টাকা খরচ পড়ে যায়। সার আছে, বিষ আছে, ঘাস মারা বিষ আছে, অনেক টাকা খরচা হয়। তো আমার যে জমি আবাদ করি, এই জমি আবাদ করে কি থাকে? কিছু না। পাওয়া না পাওয়ার এই অসম সমীকরণ বদলাতেই কৃষকের জন্য কৃষক কার্ড দেয়ার নির্বাচনী প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। ক্ষমতায় আসার 2 মাসের মাথায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী হিসেবে 15 জনের হাতে
আলোচিত এই কার্ড তুলে দেন তিনি। সার দিব সরকারে, বীজ দিব। উপকার দেখা যায় যে আমি সার কিনতে গেলাম, কিছু টাকা কম রাখলো, এটাই উপকার আমাদের আর কি। হয়তো কৃষি কার্ডে যদি টাকা পয়সা যাই কিছু দেখ, আমরা কৃষি কাজে খরচ করবো, নিজের অর্থটা খাবো। বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাজের সম্মান দিচ্ছেন। আমরা স্বপ্ন ধারণা করছিলাম না যে আমরা তার কাছ থেকে কৃষি কার্ড পাবো বা কৃষি উন্নয়ন হয়তো হবো। এর উন্নয়ন হয়েছে, আমরা তাদের ধন্যবাদ। প্রাক পাইলটিং পর্যায়ে 10 জেলার 11টি উপজেলায় একযোগে 5 শ্রেণীর কৃষক ও মৎস্য চাষী, দুগ্ধ খামারি সহ 12,000-এর বেশি মানুষ পেয়েছেন কৃষক কার্ড। উদ্বোধনের পরপরই তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় 2,500 টাকা। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মানুষের ভোটের প্রতিদান দিতে চায়। আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে কৃষি ঋণ সহ 10 ধরনের সুবিধা পাবেন কার্ডধারী কৃষকেরা। দেশ গঠনে নাগরিকদের সহযোগিতা চান সরকার প্রধান। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপদের সাথে, নিরাপত্তার সাথে বড় হচ্ছে। কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব একমাত্র যদি জনগণের সহযোগিতা থাকে। আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই। প্রায় 8,34,00,000 টাকা ব্যয়ের এই প্রাক পাইলটিং প্রকল্প শেষ হওয়ার পর আগামী আগস্টে 15টি উপজেলা চলবে এই কার্যক্রমের পাইলট প্রকল্প। গ্রামীণ উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি আর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জনের লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন কৃষি নীতি, যার সুফল এখনও ভোগ করছে বাংলাদেশ। এরপর খালেদা জিয়ার আমলে কৃষকদের জন্য খাজনা ও ঋণ মওকুফ করা হয়, নেওয়া হয় বেশ কিছু কৃষি বান্ধব কর্মসূচি। এবার তাদেরই সন্তানের হাত ধরে কৃষকরা পেল কৃষক কার্ড, যার শুরুটা হয়েছে কৃষক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর টাঙ্গাইল থেকে। সড়কপথে লাল সবুজের বাসে চড়ে টাঙ্গাইলে আসেন প্রধানমন্ত্রী। পরে অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন তিনি। পরিদর্শন করেন কৃষক মেলা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, টাঙ্গাইল। বিতাড়িত স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধী দলের কাঁধে চেপে বসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যারা বাধা দেবে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের ভূত রয়ে গিয়েছে। এ সময় তারেক রহমান আরও বলেন, যেই জুলাই সনদ বিএনপি সই করেছে তার প্রত্যেকটি অক্ষর, শর্ত, লাইন বাস্তবায়ন করবে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, জুলাই সনদ নিয়ে যাদের এতই দরদ তারা কেন প্রথমে সই করলো না? এ সময় তারেক রহমান বলেন, যেখানে উপনির্বাচন হয়েছে সেখানকার মানুষ শান্তিতে আছে, কিন্তু পরিস্থিতি গরম বায়তুল মোকাররমে। কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে সেটা জনগণের অজানা নয় বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। এই জুলাই সনদ সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠান করে যেই জুলাই সনদের সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে, এর কোনো নড়চড় হবে না। কিন্তু যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ এই সকল জনগণের জনকর্মসূচি সেইগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। বৈশাখের তীব্র রোদ উপেক্ষা করে জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে ছিল দীর্ঘ সারি। তেল নিতে 10 ঘন্টা বা তারও বেশি অপেক্ষা করতে হয় গ্রাহকদের। অনেক পাম্পেই বেশিরভাগ সময় টানানো থাকে অকটেন নেই। পহেলা বৈশাখে ডিপো বন্ধ থাকায় অনেক পাম্পেই নেই তেলের সরবরাহ। রাজধানীতে প্রায় সব ফিলিং স্টেশনে এখন রেশনিং পদ্ধতি চালু আছে। বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য 300 থেকে 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। তবে ফুয়েল পাস থাকলে সর্বোচ্চ 10 লিটার তেল নিতে পারছেন একজন গ্রাহক। বাইকাররা তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষার থেকে ভোগান্তি থেকে মুক্তি চান। এদিকে পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু সংকটের আসল কারণ প্যানিক বাইং, আর এই কারণেই জ্বালানি তেলের সংকট তীব্রতর হচ্ছে।
2:30 আসছে রাতে, আর এই যে এখন 1:17 আসছে। এত ঘন্টা অপেক্ষা করে তেল পেলাম 1200 টাকার। 4টার দিকে এখানে আসছে, আমি এসে করছি বিএফ শাইনি কলেজের ওখান থেকে আমি সিরিয়াল পাই আসছি। তারপরে এখন পয়লা বৈশাখ তো আর পালন করবো, আগে তো তেল নেওয়া লাগবে, গাড়ি তো চালানো লাগবে। পয়লা বৈশাখ নাই ভাই, এই যে 2:30 বাজে আসছি, বৃষ্টিতে ভিজা, গাজীপুর থেকে বৃষ্টিতে ভিজা এই যে এইভাবেই চলতেছে। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে দীপ বন্ধ ছিল, তাই আমরা তেল আনতে পারি না এবং কাস্টমারদেরকে দিতে পারতেছি না। এদিকে ক্রুড অয়েল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে প্রতিষ্ঠানটির অন্যান্য কার্যক্রম চালু আছে। প্রায় 2 মাস ক্রুড অয়েল আমদানি না হওয়ায় মজুতকৃত অপরিশোধিত তেলে শোধন কার্যক্রম চলছিল। আগামী মাসে ক্রুডের নতুন চালান আসলে আবারও পরিশোধন কার্যক্রম চালুর আশা করছে কর্তৃপক্ষ। সবশেষ গত 18 ফেব্রুয়ারি ক্রুড অয়েলবাহী একটি জাহাজ দেশে আসে। সেই তেল দিয়ে ইআরএল এ এতদিন শোধন প্রক্রিয়া চলছিল। মজুদ শেষ হয়ে সোমবার বিকেল থেকে বন্ধ হয়ে যায় পরিশোধন কার্যক্রম। ইআরএল দিনে গড়ে 4500 টন ক্রুড তেল পরিশোধন করে। ক্রুড সংকটের কারণে মার্চ থেকে পরিশোধন কমিয়ে দৈনিক 3500 টন করা হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, সৌদি এক কোম্পানির সাথে ঋণ চুক্তির আওতায় মে মাসের শুরুতে 1 লাখ টন ক্রুড অয়েলের চালান আসলে আবার পরিশোধন শুরু হতে পারে। চট্টগ্রামে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে নগরীর কাঠচলি এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাড়িতে যান এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পরে সেখান থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরে ছাত্র জনতা। মঞ্জুরুল আলমকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে তার সাথে সাক্ষাৎ করায় হাসনাত আবদুল্লাহর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলে ছাত্র জনতা। এই সময় মিনিট 10 অবরুদ্ধ থাকেন হাসনাত। পরে স্থানীয় বিএনপি নেতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সেই স্থান ত্যাগ করেন তিনি। কৃষি নির্ভর অর্থনীতি গড়ের প্রত্যয় নিয়ে সরকার নতুন বছরের যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে শিল্পকলা একাডেমি আয়োজিত 5 দিন ব্যাপী চৈত্র সংক্রান্তি এবং বর্ষ বরণ আয়োজনের দ্বিতীয় দিনে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নতুন এই বছরে কৃষি নির্ভর অর্থনীতি গড়তে কাজ করবে সরকার, আর সে কারণেই উৎসবটি পালনে কৃষকদের কাছে ছুটে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্যমন্ত্রী বলেন, এবার পহেলা বৈশাখ আনন্দ উৎসবের সাথে পালিত হয়েছে। এই আনন্দ উৎসবে ধর্ম বর্ণ ভেদাভেদ থাকবে না। পরে অনুষ্ঠিত পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় বাউল ও কবিগান। 1433 নববর্ষকে আমাদের সরকার উৎসর্গ করেছে আগামী বছরের জন্য, নববর্ষের জন্য, যেই বর্ষব্যাপী আমরা কাজ করব বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতির জন্য। সিরাজগঞ্জের কামারখন্দে 290 মিটার সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। মঙ্গলবার বিকেলে উপজেলার চরনুন নগর গ্রামে ফুলজোর নদীর উপর সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। পল্লী সড়ক গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প 2 এর আওতায় 2025 সালের ডিসেম্বরে এলজেইডির সঙ্গে চুক্তি হয়। 2028 সালের ফেব্রুয়ারিতে ব্রিজটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে 34.5 কোটি টাকা। কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান একেএ এবং এসভিএমসি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বাস্তবায়িত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে হয়ে গেল রঙে রঙে নব আগমন উৎসব। দিনব্যাপী আয়োজনে হলের উদ্যোক্তা নারী শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা এবং ক্ষুদ্র উদ্যোগ তুলে ধরেন। হলের আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান হয়ে ওঠে উৎসবমুখর। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা মনোভাব এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করে। পাশাপাশি ক্যাম্পাসে সম্প্রীতি উৎসবের আবহ সৃষ্টি করতেও ভূমিকা রাখবে বলে জানায় তারা। আমাদের হলের মেয়েরা কিন্তু আসলে সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না, রোদ কিংবা আবহাওয়ার কারণে কিংবা জ্যামের কারণে। তো সেই জায়গা থেকে ভাবলাম যে যদি আমাদের হলের মাঠেই একটা সুন্দর আয়োজন করা যায়, তাহলে হয়তো সবাই এসে এখানে উপভোগ করতে পারবে। সুন্দর থাকবো, নিজের মনকে সুন্দর রাখার চেষ্টা করব, আনন্দ হাসি খুশিতে থাকার চেষ্টা করব, যা কিছু সহায় সম্বল আছে ওইটুকু নিয়ে নিজেদের উদযাপনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা আয়োজন করে গুলশান সোসাইটি। বিকেলে গুলশান 2 এলাকার লেক পার্কে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। মেলায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও ছিল চিত্র প্রদর্শনী, কারুশিল্প প্রদর্শনী সহ নানা পোশাক ও বাচ্চাদের খেলনা সমাহার। ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সের মানুষের উপস্থিতিতে এই মেলা পরিণত হয় মিলন মেলায়। আয়োজন নিয়ে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, নগরকে বাঁচাতে হলে সাংস্কৃতিক আয়োজন করতে হবে, আর এসব আয়োজনে মানুষকে সম্পৃক্ত করতে পারলে একটি সুন্দর শহর গড়ে উঠবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় হেলথ কেয়ার ব্র্যান্ড রিল্যাক্সের নতুন শোরুম। পয়লা বৈশাখ উপলক্ষে বিকেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ফিতা কেটে উদ্বোধন করা হয় আউটলেটের। এর মাধ্যমে গ্রাহকরা উপভোগ করতে পারবেন অত্যাধুনিক স্মার্ট মাসাজ চেয়ারের
প্রিমিয়াম অভিজ্ঞতা। নান্দনিক পরিবেশ ও আধুনিক সেবার সমন্বয়ে সাজানো শোরুমটি প্রতিদিন সকাল 10টা থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে। গ্রাহকদের আরাম ও সুস্থতায় নতুন যাত্রা যোগ করতেই এই উদ্যোগ, এমনটাই জানান সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।